প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এপিলেপসি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এই বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার সৈয়দ ওয়াহিদুর রহমান 1953 সালের 25 ডিসেম্বর বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1976 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এপিলেপসি একটি জটিল সমস্যা, জটিল রোগ। শুরুতেই জানতে চাইবো এপিলেপসি বলতে আসলে আমরা কি বুঝি? এপিলেপসি হলো ব্রেনের নিজস্ব কিছু অ্যাক্টিভিটিস আছে, বিহেভিয়ার আছে। এখন সেটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে ব্রেনের। এটা মানে মেডিকেল টার্ম থেকে আমি বলতেছি। সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সবসময় একই রকম যাচ্ছে, সবসময় একই রকম যাচ্ছে, সবসময় একই রকম যাচ্ছে। কোনো সময় এই যে একই রকম যাচ্ছে, এর মধ্যে যদি কোনো অ্যাবনর্মাল কিছু হয়, ঠিক মতো হচ্ছে না, তাহলে সেটাকে মেডিকেল টার্ম হিসেবে এপিলেপসি বলা হয়। সাধারণভাবে বলা হয় যে অজ্ঞান হয়ে যাওয়া বা খিঁচুনি হয়ে যাওয়া যদি থাকে একসাথে, তাহলে সেটাকে মৃগী রোগ বা এপিলেপসি বলা হয়। মানে যেটিকে আমরা সাধারণ যারা মানুষরা মৃগী রোগ বলছেন, এপিলেপসি সেটিকেই বলা হয়। আচ্ছা, সাধারণত কিভাবে এই রোগটা প্রকাশ পায় সেটি একটু জানতে চাইবো শুরুর দিক থেকে। এটা তো বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে, সব লোকের কিন্তু একই রকম হবে এমন কোনো কথা নাই। আপনি যেটি ইতিমধ্যে আমাদেরকে বলেছেন যে অজ্ঞান হয়ে যাওয়া বা খিঁচুনি হওয়া, সাথে করে আর কোনো লক্ষণ বা প্রকাশের বিষয় রয়েছে? হতে পারে। যেরকম আগেকার দিনে একটা ধারণা ছিল যে এটা একটা ভূতের বা মানে একটা জিনের বা অশরীরিক কিছু মানে একটা জিনিস এসে অ্যাবনর্মাল একটা বিহেভিয়ার করতেছে। সেই জন্য অনেক সময় মাটির রাস্তায় হাঁটতে হাঁটতে একটা লোক রাস্তায় পড়ে গেল, খিঁচুনি হলো, মুখ দিয়ে ফেনা বের হয়ে গেল, ঠোঁট বা জিভ কেটে গেল, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, পেশাব পায়খানা করে দিল কাপড়ে। এটাই হলো কমন প্রেজেন্টেশন, মানে এটাই কমনলি হয়, মানুষ এটাই জানে। এছাড়া একটা আমি হাতে একটা কথা বলতে বলতে হঠাৎ হয়তো কথাটা বন্ধ হয়ে গেল মুহূর্তের জন্য, আবার ঠিক হয়ে গেল। একটা বাচ্চা লিখতে লিখতে হয়তো দেখা গেল হাত থেকে কলমটা পড়ে গেল। বা একটা কাজের মেয়ে গ্লাস নিয়ে আসতেছে, এক গ্লাস পানি নিয়ে আসতে বা ট্রেতে করে চা নিয়ে আসতেছে, হঠাৎ হাতের ট্রেটা পড়ে গেল। বা আমি কথা বলতে হঠাৎ একটু আনমনা হয়ে গেলাম, অ্যাবসেন্ট হয়ে গেলাম, আবার হয়ে গেলাম, আবার ঠিক হয়ে গেলাম। বা একটা লোক রাস্তায় হাঁটতে হঠাৎ পড়ে গেল, আবার উঠে হেঁটে স্বাভাবিক হয়ে আবার চলে গেল হেঁটে হেঁটে। এগুলো সবই এপিলেপসির লক্ষণ। এটা এক কথায় বলা খুব মুশকিল যে অ্যাকচুয়ালি কোনটা হবে। তো যেটাই হোক, মানে এটা ব্রেনের যে স্বাভাবিক গতি প্রকৃতি, তার যে ইলেকট্রিক্যাল নর্মাল অ্যাক্টিভিটি, সেটা যদি কোনো অস্বাভাবিক আচরণ করে ব্রেন, তো সেটাই মৃগী রোগ হিসাবে প্রকাশ পায়। আচ্ছা, এর পেছনের কারণগুলো কি এখন পর্যন্ত জানা গেছে যে কি কারণে এই সমস্যাটা হচ্ছে, যে ব্রেনের অস্বাভাবিক যে গতি প্রকৃতি বা যেটির কথা আপনি বলছিলেন অনেকভাবে এটি প্রকাশ পাচ্ছে, কারণটা কি পেছনে? এটা বেশিরভাগ কারণে জানা যায়নি, যেটাকে বলা ইডিওপ্যাথিক কারণ জানা যায় বা প্রাইমারি এপিলেপসি। বেশিরভাগ কারণ জানা যায়নি, কিছু কিছু কারণ জানা গেছে। যে কারণ জানা যাওয়ার মধ্যে যেরকম ব্রেন টিউমার থেকে হতে পারে, ব্রেনে ইনফেকশন হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে, শরীরের মধ্যে লবণ বা পানির ঘাটতি হলে হতে পারে, কিছু কিছু ভিটামিনস বা মিনারেলসের ঘাটতির কারণে হতে পারে, ব্রেনে আঘাতজনিত কারণে হতে পারে, ব্রেনে স্ট্রোকের কারণে হতে পারে, জন্মগত কিছু ত্রুটি আছে ব্রেনের অনেক সময়, সেগুলো ত্রুটির কারণে হতে পারে। সেই জন্য সবার বেলায় যে একই রকম হবে এমন কোনো কথা নাই। এইসব হলো কারণ যেগুলো জানা গেছে। আচ্ছা, আর বেশিরভাগ কারণে জানা যায়নি। তাহলে এই জাতীয় সমস্যা হলে আপনাদের কাছে যখন রোগীরা যায়, তখন আপনাদের ম্যানেজমেন্ট কি থাকে, কিভাবে রোগীটিকে ম্যানেজ করেন? প্রথমে আমরা দেখি তার ফ্যামিলি হিস্ট্রি আছে কীরকম। ফ্যামিলিতে থাকতে পারে, হয়তো তার ভাই বোন বা চাচা ফুপু খালা মামা এদের থাকতে পারে, কাজিনদের থাকতে পারে। সেটা আমরা প্রথমে হিস্ট্রিটা নিই। তারপরে কতদিন ধরে হলো, ডিউরেশনটা কীরকম, তারপরে যে হলো সেই যে হওয়ার পরে তার গ্যাপটা কীরকম, মানে একবার যে হচ্ছে আরেকবার হচ্ছে গ্যাপ কীরকম, সেটা দেখা যেতে পারে। তারপরে এক্স্যাক্টলি কী হয়, কারণ এমন অনেক ইনভেস্টিগেশন আছে, পরীক্ষা নিরীক্ষা সব করে দেখা গেল সবই নর্মাল। আচ্ছা, তখন রুগীর অনেক সময় বলে যে সবই নর্মাল, আপনি বলতেছেন মৃগী রোগ। মানুষের সাথে আমাদের একটু মতের ভিন্নতা দেখা দেয়। সেই জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইনভেস্টিগেশন অনেক সময় নর্মাল পেয়ে যেতে পারে, বিশেষ করে যেগুলোর কারণ জানা যায়নি, সেগুলো সব পরীক্ষা করেই দেখা গেল নর্মাল, কিন্তু আসলে মৃগী রোগ। সেটা হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে কী বলে, রুগীটা কী করতেছিল, তারপরে কি করলো, সে জ্ঞানটা থাকলো কি থাকলো না, সে কাপড়ে প্রস্রাব পায়খানা করে দিছে, একজন লোক জিভ কেটে ফেলছে, একজন লোক ঠোঁট কেটে ফেলছে, মুখে দিয়ে ফেনা বের হয়ে গেল, মাটিতে পড়ে যায়, নাকে ঠোঁটে বা দাঁতে আঘাত পেয়ে গেছে, এগুলো অবশ্যই মৃগী রোগের লক্ষণ।
এবং যেটা আপনি বলছিলেন যে কতদিন পর পর হয়, এই ইন্টারভেলটাকে আস্তে আস্তে কমে যায় যদি চিকিৎসা করা না হয়, বা কতখানি আসলে জটিল হতে পারে বিষয়টা? কিছু কিছু আছে হয়তো 2 বছর 3 বছর পর একবার হচ্ছে, আচ্ছা। আর কতগুলো দিনের মধ্যে 3-4 বার করে হচ্ছে। এটা নির্ভর করে কোন রোগের কারণে হচ্ছে এবং চিকিৎসাটা সঠিক হচ্ছে কিনা। আচ্ছা। আর চিকিৎসা সঠিক ছাড়াও দরকার হলো যে রোগ নির্ণয় করাটা যে অবশ্যই। এটা রোগ আসলে এর সাথে অন্য রোগের একটা কনফিউশন হতে পারে অনেক সময়, যেমন হিস্টেরিয়া একটা রোগ আছে, হিস্ট্রির রোগ ঠিক একই রকম প্রেজেন্টেশন অনেক সময় আসে, সেই জন্য হিস্ট্রিটা দেখে ভালো করে শুনে সিদ্ধান্ত নিতে হয়। তারপরে যদি দেখা যায় যে ঠিক মতো চিকিৎসা শুরুই হলো না, বা ওষুধ দেওয়া হলো ঠিক ওষুধ পড়লো না, তারপরে ওষুধ ঠিক দেওয়া হলো কিন্তু সে ঠিক মতো ওষুধ খাচ্ছে না, তারপরে অনেক দিন ধরে ওষুধ খেতে হয়, দেখা গেল 6 মাস সে ওষুধ খেয়ে ভালো আছে, ওষুধটা সে বন্ধ করে দিল, তখন এই রোগটা আরো জটিল আকারে আরো বেশি বেশি করে হওয়া শুরু করে। আপনি যেটি বলছিলেন যে এই যে দেখা যাচ্ছে হঠাৎ করে কেউ স্বাভাবিক কাজ করছে, তার মাঝখানে হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেল, বা একটা কিছু করছে তার মধ্যে দিয়ে ওই কাজটা থেকে সে চলে আসলো, এই বিষয়গুলো আসলে যখন হবে তাৎক্ষণিকভাবে আসলে করার কি কিছু আছে কিনা? আমাদের দেশে যেটা রাস্তাঘাটে ঢুকে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল, কিছু নিয়ে হলো, সাধারণত করে জুতা বা স্যান্ডেল খুলে নিয়ে নাকের কাছে দেয়। আমরা সাধারণ যারা আছে, আমাদের সাধারণ দর্শক বা রোগী, তারা কিন্তু এগুলাই জানেন। এটা খুবই ক্ষতিকারক। আচ্ছা। কারণ জুতা বা স্যান্ডেলের যে অংশটা সেটা খুবই মানে দুর্গন্ধযুক্ত এবং ইরিটেটিং স্মেল, ওটা দিলে ইপিলেপসি হওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যায়। ও কিছু না করলেও কিন্তু এমনি কতক্ষণ পরে উঠে মানে ভালো হয়ে যাবে। এটা দিলে যে ভালো হচ্ছে তা না, কিন্তু এটা দিয়ে আরো ক্ষতি করা হচ্ছে। এটা কমন যে কাজগুলো করা, এটা অবশ্যই করা যাবে না। তাহলে যারা আশপাশের যারা আছেন এই রোগীর সারাউন্ডিংস যারা, বা যখন এই তাৎক্ষণিক অবস্থায় যারা আশপাশের মানুষ থাকবেন, তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে, কি করা উচিত? আর রোগীটা যদি পড়ে যায়, সবচেয়ে সবসময় দেখতে হবে তার জিভে কামড় পড়ে না যায়, ঠোঁটে কামড় পড়ে না যায়, হাত পাগুলা যে খিচুনি হচ্ছে এটা কিন্তু বন্ধ করা যাবে না। কিন্তু সে যেখানে পড়ে আছে সেখানে শক্ত কোনো জায়গা থাকতে পারে, ধারালো কোনো জিনিস থাকতে পারে, আগুনের কাছে থাকতে পারে, পানির কাছে থাকতে পারে। একটা মেয়ে দা বটি নিয়ে মনে মাছ করতেছে, হঠাৎ করে তার মধ্যে পড়ে গেল, আঘাত পেয়ে যেতে পারে। একটু পানির ভিতরে একটা কাজ করে, সমুদ্রের ভিতরে বা নদীর ভিতরে নৌকার ভিতরে কাজে পড়ে যেতে পারে। ছাদের উপরে কনস্ট্রাকশন লেবাররা 7 তালা 8 তালার উপরে কাজ করতে, ওখান থেকে পড়ে যেতে পারে। এখন এগুলো সতর্ক থাকতে হবে যেন এইসব ধারালো শক্ত বা কোনো মানে বিপজ্জনক জায়গায় যেন সে এইসব কাজ না করতে পারে, এবং তাকে সেখান থেকে দ্রুত সরাই নিতে হবে। এবং তার যে রোগ আছে, তার সাথে যারা থাকে ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, তাদের জানা থাকতে হবে এই লোকটার এই রোগ আছে, তাদের এই ধরনের কাজ, ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে যাওয়া ঠিক হবে না। কিন্তু আমরা কিন্তু দেখি এই জাতীয় রোগগুলোকে আরো লুকিয়ে রাখে যারা মানে রোগী, তারা এবং তার যারা কাছের লোক আছেন, তারা কিন্তু সেটি প্রকাশ করেন না, লুকিয়ে রাখে। এটা একটা কমন বিলিভ আছে, একটা মেয়ের মৃগী রোগ আছে, এখন যে জানাজানি হয়ে যায় এখানে এলাকায়, তাহলে তো মেয়ের বিয়ে দিতে সমস্যা হবে। এটা সামাজিক একটা মানে সংস্কৃতি। এখন এই জিনিসগুলো সেই জন্যই লুকায় রাখে। আবার অনেক সময় অনেকে ভিগোরাসলি মানে অবজেক্ট দেয়, আমি যদি বলি যে না আপনি তো মৃগী রোগে ভুগতেছেন, তখন সে না কি বলেন ডাক্তার সাহেব, আপনি মৃগী রোগে ভুগতেছেন, এটা তো মৃগী রোগ না, এটা স্বীকার করতে চায় না। এই যে নেগেটিভিজম, নেগেটিভ যে অ্যাটিটিউড, ওই বিষয়টা থেকে উঠে আসা দরকার। এবং চিকিৎসা আছে, এখানে ভয়ের কিছু নাই, ভালো হয়ে যাবে। চিকিৎসা ঠিক মতো সঠিক সময় সঠিক চিকিৎসা করতে হবে, এবং সঠিক সময় চিকিৎসা করলে আসলে কতখানি ফল পাওয়া যায়? হ্যাঁ, ভালো হয়ে যাবে, সম্পূর্ণ ভালো হয়ে যাবে, পুরোপুরি। হ্যাঁ, ঠিক চিকিৎসা যদি পড়ে, ঠিক সময়ে ঠিক ওষুধ, ঠিক ডোজে, ঠিক সময় মতো খেতে, যতদিন খেতে হবে ততদিনই ভালো হয়ে যাবে। মানে প্রতিরোধের কি কোনো বিষয় রয়েছে এর মধ্যে? যেহেতু আপনি বলছিলেন কারণ নেই, প্রতিরোধের কি কোনো বিষয় রয়েছে? প্রতিরোধ যেগুলোর কারণ আছে সেগুলো তো প্রতিরোধ করা যায়। যেরকম একটা ব্রেন টিউমারের জন্য যে ব্রেন টিউমার অপারেশন করে বা ব্রেন টিউমারের চিকিৎসা করলে, ইনফেকশনের কারণে হলে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস হলে সেগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, এগুলো হলো প্রতিরোধ সাইট। আর প্রাইমারি যেগুলো আছে, যেগুলো কারণ জানা যায়নি, সেগুলো খুব বেশি প্রতিরোধ নাই। সেটা হলো যে ওষুধ খেতে হবে এবং বিপজ্জনক জায়গা তাকে যাওয়া যাবে না, এবং সব লোক জানা থাকতে হবে তার এই রোগ আছে, সেজন্য ওইসব জায়গায় গাইড ড্রাইভ করে একজন লোক, তার হয়তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। পুরো ওর থেকে বিরত থাকাটাই, যখন তার ইপিলেপসি রোগের আক্রমণ হয় তাতে যা না যায় সে। স্যার, অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি দিলেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এপিলেপসির মতো একটি জটিল রোগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি দিলেন, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসবো বাকি অংশ নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন।
আজকে আমরা করব বৃক্ষাসন বা ট্রি পোজ। অনেক সময় যোগব্যায়ামে ম্যাগাজিন বা ইয়েতে আমরা দেখতে পাই এবং দেখেই ভাবি যে এটা তো দেখতে খুব সহজ মনে হচ্ছে, আসলে সহজও, বাট হয়তো ভাবি যে এক পায়ে দাঁড়িয়ে থাকলে কী উপকার হয়। হ্যাঁ, তো আমরা আজকে বিগিনার ভার্সনটা করার পরে আমরা বলবো যে কী উপকারটা হয়, তারপর আমরা অ্যাডভান্স ভার্সনটা করব। ওকে লিও, শুরু করো। বিগিনারে কি হচ্ছে, প্রথমে পাটা যখন তুলবেন, হ্যাঁ বিগিনারে হয়তো অনেকটুকু যাদের তুলতে পারছেন না তারা জাস্ট হাঁটুর নিচে বা হাঁটুর একটু উপরে তুলে ওকে অ্যান্ড স্টে। হ্যাঁ, জাস্ট এখানটায় ব্যালেন্স হচ্ছে নর্মাল, ইনহেল এক্সেল। ট্রাই করো যে কনসেন্ট্রেট, ব্যালেন্স অ্যান্ড 1 2 3 অ্যান্ড ডাউন, চেঞ্জ, নাইস, অ্যান্ড দেন এগেন ইনহেল অ্যান্ড এই যে, হ্যাঁ বিগিনারের ক্ষেত্রেও কিন্তু অনেকটুকুই কষ্টকর। হ্যাঁ, এক পায়ে দাঁড়িয়ে থাকাটা, ব্যালেন্সটা। অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল, ব্রিথ, কনসেন্ট্রেট অ্যান্ড দেন ইনহেল অ্যান্ড এক্সেল ডাউন। ওকে, জাস্ট আমরা ভাবলাম যে হ্যাঁ একটা পা একটু তুলে হাতে রেখে কি হলো। বৃক্ষাসনের ব্যাপারটা হলো যে বৃক্ষ বা গাছ যেমন তার শেকড়টা যত নিচে যায় তত গাছটা বড় মানে শক্ত সমর্থ হয়ে ওঠে, এবং শেকড় যখন মাটি না পায় বা শেকড়টা যেতে পারে না নিচের দিকে, তখন কিন্তু গাছটা খুব নড়বড়ে হয়ে থাকে। বৃক্ষাসনের কনসেপ্টটাই হচ্ছে যে আপনি যখন দাঁড়াচ্ছেন রুটেড, গ্রাউন্ডেড, মানে নিজের শরীরের ভরটা, পাটা ব্যালেন্স এমনভাবে থাকবে যে তার ডালপালাগুলো, আমাদের হাত, পুরো শরীর, সেখানে নিউট্রিশন বা স্ট্রেংথ বলেন বা হোয়াট এভার, তখন ওভাবে ছড়াবে। যত বেশি স্ট্রংলি রুটেড আপনি দাঁড়াতে পারবেন এবং কনসেন্ট্রেট করতে পারবেন, তত বেশি শরীরটা সেভাবে গঠিত হবে। তো এখানে কনসেন্ট্রেশনটা বিরাট একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কনসেন্ট্রেশন এদিক ওদিক হলেই দেখা যায় যে ব্যালেন্সটা থাকছে না। তো যখন বিগিনার ভার্সানটা আপনি করে ফেলছেন, তারপর অ্যাডভান্স ভার্সানে গেলে পরে ওকে নাও গো অ্যাডভান্স। একবারে হাত দিয়ে টেনে পা যতটুকু একদম ঠিক জয়েন্টের কাছ পর্যন্ত নিয়ে আসলেন, দেন ইনহেল অ্যান্ড আপ, গুড, স্টে অ্যান্ড কতক্ষণ থাকা যাচ্ছে যে নর্মাল ব্রিথ, 1 2 3 অ্যান্ড ইনহেল লং অ্যান্ড এক্সেল ডাউন, আস্তে, তারপরে পাটা নামিয়ে নেবে অ্যান্ড চেঞ্জ অন্য পায়ে। যখন ধরে আনছো, এবার আমরা ট্রাই করবো যে বিগিনারে হাত আসবে, ইনহেল, দেন ইনহেল আর্মস আপ, অ্যান্ড এবার দেখো তো হাত জোড়া করে আনতে পারো কি না। হ্যাঁ, তখন শোল্ডারের কাজটাও হচ্ছে। অ্যান্ড স্টেপ 1 2 3 ইনহেল স্ট্রং অ্যান্ড আপ, লং অ্যান্ড এক্সেল ডাউন। দেখা যাচ্ছে যে যখনই আপনি পাটা আরও অনেকটুকু তুলে নিয়ে আসছেন এবং হাতটা যখন উপরে যাচ্ছে, তার মানে হচ্ছে যে পাওয়ারটা নিচ থেকে, রুটেড থেকে জেনারেট হচ্ছে উপরে, এবং জোড়া অবস্থা যখন আনছেন এবং কনসেন্ট্রেট একটা জায়গায়, ফোকাসড, গ্রাউন্ডিং। তো দিস ওয়াজ বৃক্ষাসন। বৃক্ষাসনের উপকারিতাটা আমরা বললাম যে এটা ব্যালেন্স বাড়াবে, কনসেন্ট্রেশন বাড়াবে এবং ওভারঅল বডির টোটাল একটা কম্বিনেটেড রিদমটা নিয়ে আসবে। প্রিয় দর্শক, হঠাৎ করেই শুরু হয়ে যেতে পারে শ্বাসকষ্ট। সেটি আপনার হতে পারে আপনার পাশের কোনো মানুষের। তখন তাৎক্ষণিকভাবে একজন চিকিৎসকের কাছে যাবার আগে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। নানা কারণে অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হতে পারেন। সাধারণত দেখা যায় যারা শ্বাসকষ্টের রোগী বা অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হঠাৎ করে বেড়ে যেতে পারে। যারা অ্যাজমা রোগী তাদের উচিত হচ্ছে এই জন্য বাসায় আগে থেকে কিছু স্প্রে, অনেকের বাসায় কিন্তু নেবুলাইজার মেশিন থাকে, তার উচিত হচ্ছে যে কীভাবে এই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করতে হয় সেটি শিখে নেওয়া এবং শ্বাসকষ্ট দেখা মাত্র সেই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুরা মুখের মধ্যে কিছু আটকিয়ে গেলে বা খেলার ছলে কোনো কিছু ঢুকে গেলে শ্বাসকষ্ট হতে পারে। এটি কিন্তু এক ধরনের এমার্জেন্সি। এক্ষেত্রে অবশ্যই দেরি না করে নিকটস্থ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া উচিত। এছাড়া অনেকে দেখা যায় যে ভয় পেলে শ্বাসকষ্ট হতে পারে, তার ক্ষেত্রে একই পরামর্শ, তাকে যতটুকু সম্ভব একটা ভালো পরিবেশে নিয়ে যাওয়া, তার কাপড় চোপড়গুলোকে একটু আলগা করে দেয় এবং তাকে এসুরেন্স দেওয়া বা অভয় দেওয়া যে কারণে সেটি হচ্ছে তাকে যেন সেই ভয়টা থেকে দূরে রাখা হয়। এছাড়া অনেকে আছেন যারা
ভান করতে পারেন। আমাদের দেখা যায় যে অনেকের মধ্যে ভান করার একটা অভ্যাস আছে, যেটি মেডিকেলের ভাষায় বলা হয় মেলিঙ্গারিং বা ACR। এ ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা শ্বাসকষ্ট তারা দেখাতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই তিনি কেন এই ধরনের সমস্যায় ভুগছেন, প্রয়োজনে পরবর্তীতে একজন মানসিক বিশেষজ্ঞকে দেখিয়ে তার সেই শ্বাসকষ্ট কমানোর বা ভান ধরার যে অভ্যাসটি আছে সেটি থেকে তাকে আমরা পরিত্রাণ দিতে পারি। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। রাগলেন তো হেরে গেলেন, তাই খুব বেশি রাগ হলে জোরে জোরে শ্বাস নিন। 10 থেকে 1 পর্যন্ত গুনতে থাকুন, রাগের প্রকোপ কমে যাবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: একটি সার্জারি, ব্রণের যে খানাখন্দ হয়ে যায়, এইগুলো কিন্তু আমরা এখন সার্জারি করে বিভিন্নভাবে উঠে ফেলতে পারি। একটা মানুষের মাথায় চুল পড়ে গেছে, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, বয়সকালে চুল পড়ে যায় যাদের, সেখানে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারছি। হেয়ার ট্রান্সপ্লান্ট করে আমরা কিন্তু নতুন করে আর তার আশেপাশের চুলগুলাকে থেকে নিয়ে ইভেন বডি হেয়ার ইউজ করা যায় এখন। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদেরই পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।